তাছাড়াও আমাদের রাজবাড়ির নিজস্ব স্কুল, কলেজ, কারখানা রয়েছে এই রাজমহল এস্টেট এলাকায়। আমাদের ট্রাস্টি বোর্ডও রয়েছে। সিংহাসনে যে বসে সেই এই সব কিছু তত্ত্বাবধান করে থাকে। তাই প্রথা অনুযায়ী এখন থেকে ফুলকি এই সব কিছু তত্ত্বাবধান করবে। আমরা সকলে মিলে ফুলকিকে সাহায্য করব। এই ওই দেখ, ইনি বিরোধী দলের দলনেত্রী সুনন্দা সমাজপতি না? উনি এখানে কেন? ম্যাডাম, আপনি এখানে কি উদ্দেশ্যে? আচ্ছা, আপনারা সবাই হঠাৎ করে আমাকে ঘিরে ধরলেন কেন? আজ তো ওই মেয়েটির দিন, ওর কাছ থেকে জানতে চান, ওর কথা শুনুন। কনগ্রাচুলেশন ফুলকি। আমি সুনন্দা সমাজপতি, বিরোধী দলের লোক। দেখো, বহুদিন ধরে যে রাজমহলে বেআইনি কার্যকলাপ চলছিল সেটা আমরা জানতাম, আর সেটা যে আশাবরী চৌধুরীর মদতে হচ্ছিল সেটাও আমরা বুঝতে পারছি। শুধু তাই নয়, রাজমহলে হিউম্যান ট্রাফিকিংয়ের মতন ব্যবসাও চলত, কিন্তু ওনার বিরুদ্ধে কোনো উপযুক্ত প্রমাণ নেই বলে, মানে আমরা কোনো প্রমাণ পাইনি বলে কিছু ব্যবস্থা নেওয়া যায়। ফুলকি, তুমি সেই জায়গায় দাঁড়িয়ে ওনার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে জিতেছ। অনেক অনেক অভিনন্দন তোমাকে। সবাই মিলে এটা ফুলকির জন্য জোরে হাততালি হোক। ফুলকি, তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে, অত্যন্ত জরুরি। ইনি আবার কি বিষয়ে কথা বলতে চান আমার সঙ্গে? এ আবার কোনো নতুন বিপদের সংকেত নয় তো? আসুন দিদি, আসুন। এটা ম্যাডামের নিজস্ব অফিস ছিল। আচ্ছা, আশাবরী চৌধুরী তো এখন আর নেই ক্ষমতায়, তো ওনার জায়গাটা কে নিচ্ছে? দেখে তো মনে হচ্ছে তুমিই নেবে। না না দিদি, আমি হুট করে ম্যাডামের জায়গা কি করে নেব? আর আমার ওইসব চাই না। আমি তো শুধু চাই যে রাজমহলের মানুষজন ভালো থাকুক, আনন্দে থাকুক। ফুলকি, আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। ইনফ্যাক্ট সেই জন্যই আমার রাজমহলে আসা। ফুলকি, তুমি আমার দলে যোগ দাও। হ্যাঁ হ্যাঁ ফুলকি, ফুলকি, আমাদের এমন মানুষ দরকার যে নিজের স্বার্থটুকু না দেখে আর পাঁচজনের ভালো মন্দ বুঝবে, দেখবে। আসলে রাজনীতির জগৎটা কিছু মানুষ একদম নোংরা করে দিয়েছে। ফুলকি, আসলে মানুষের ভালো করার জন্য কিছু ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব খুব প্রয়োজন। না না দিদি, আমি মানে ফুলকি দাস কি করে রাজনীতি করবে? আমি তো একবারই দিভাই মানে লাবণ্য সান্যালের হয়ে আমার জামাইবাবুর সঙ্গে লড়াই করেছিলাম, যাতে জামাইবাবুর হাত থেকে অশোকনগর আর নবাবগঞ্জকে বাঁচাতে পারি। আমার দ্বারা কি আর রাজনীতি হবে নাকি? কেন হবে না ফুলকি? হবে। ফুলকি, তুমি জানো না তুমি কত বড় ভূমিকম্প ঘটিয়েছো এই রাজমহলে? আশাবরী চৌধুরী শাসক দল জাতীয় গণতান্ত্রিক সমিতির প্রতিনিধি ছিল। রাজমহলে বিভিন্ন বেআইনি কার্যকলাপ চলত, সেসব থেকে আশাবরী চৌধুরী কাটমানি নিত, আর সেই টাকায় জেজিএস মানে জাতীয় গণতান্ত্রিক সমিতির খরচের সিংহভাগ। সেই জন্যই আশাবরী চৌধুরীর এত রমরমা ছিল। না হলে জেজিএস এ মহিলা নেত্রী খুব একটা নেই। আশাবরী চৌধুরী একজন ছিল, শুধুমাত্র টাকার জোরে। ফুলকি, তুমি না জেনেই ভীমরুলের চাকে ঢিল ছুঁড়ে ফেলেছো, জানো তো? এতক্ষণে গিয়ে দেখো, জেজিএস এর কার্যালয়ে তোমাকে নিয়ে মিটিং চলছে। তাই বলছি ফুলকি, পুরোপুরিভাবে জেজিএস এর বিরোধিতা করো, আমার দলে যোগ দাও, হিলিয়ে দেবো ওদের।
আপনার শৈশাবুদ রাখুন তো, এটা একটা এমার্জেন্সি সিচুয়েশন। আশাবরী দেবীর অ্যারেস্ট এবং শাস্তি থেকে আমাদের যা ক্ষতি হয়েছে অখিলেশবাবু, সেই জন্যই তো এই এমার্জেন্সি মিটিং। আপনি কিছু বলুন, সামনে ভোট। আপনি বসে কথা বলুন। রাজমহলের খনি থেকে, জঙ্গল থেকে অস্ত্রের কার আর হ্যাঁ, আর যা যা কারবার আছে তার লাভের অংশ থেকে আমাদের খরচ টরচ যা চলছিল। দুটো বিজনেস হাউস ব্যাকআউট করেছে। আরো 3টে বিজনেস হাউসের সঙ্গে আমাদের আগামী সপ্তাহে মিটিং ছিল, তারা পিছিয়ে দিয়েছে। এখন তো মিডিয়া সব ওপেন হয়ে গেছে। আর কিসের ভরসায় এরা আমাদের সঙ্গে আসবে বলুন তো? কোথা থেকে একটা বাচ্চা মেয়ে এসে সব লুট পালট করে দিল। সুনন্দা সমাজপতি, আজ কিন্তু উনি গিয়েছিলেন ওই বাচ্চা মেয়েটার সঙ্গে দেখা করতে। নাম কি মেয়েটি? ফুলকি দাস। পেয়েছে? ও, এই ম্যাচ এ তো বক্সিং এর চ্যাম্পিয়ন ছিল। তা সুনন্দা ওর কাছে কি করতে গিয়েছে? ওকে কি ক্যান্ডিডেট করবে নাকি? আশাবরী দেবীর আসল রূপটা সামনে আসার পর সকলে আমাদের দলের সম্পর্কে যাতা বলছে। বলছে এইসব কাণ্ড বিভিন্ন জায়গায় যে ঘটছে সব নাকি আমাদের মদতে। আর এই সুযোগটা নেওয়ার জন্য সুনন্দা সমাজপতি উঠে পড়ে লেগেছে। আমরা কি এ বিষয়ে কিছু ডিফেন্স তৈরি করেছি? মানে কি উত্তর দেবো? আপনি একটু পাশের ঘরে চলুন। আমরা এখন 5 মিনিটের ব্রেক নেব, ফিরে এসে আমরা মিটিংটা শেষ করি। বেশ। অশোক, দি ভাই এসো এসো, খুব ভালো হয়েছে তোমরা চলে এসেছো। এসো এসো। ধানু দিদি ওখানে রাখো। দিদি একটু মিষ্টি মুখ করুন। সুনন্দা দি, আমি ভাবছিলাম তোমার সঙ্গে দেখা করে যাব। লাবণ্য, আমি ফুলকিকে আমার দলে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছি, কিন্তু ও তো রাজিই হচ্ছে না। লাবণ্য, তুমি তো জানো কত দিন ধরে আমি একা একা ওই জেজিএস এর মতন পুরুষ অধ্যুষিত একটা দলের বিরুদ্ধে লড়ে যাচ্ছি। আমার পাশে তো কেউ নেই, কাউকে তো লাগবে। আর আমি চাই ফুলকির মতন একজন সৎ সাহসী মেয়ে আমার পাশে দাঁড়াক। তোমরা প্লিজ ওকে একটু বোঝাও। দেখো, ও নিজের অজান্তেই আশাবরী চৌধুরীর মতন মানুষকে সাজা পাইয়ে রাজনৈতিক জগতে সাড়া ফেলে দিয়েছে। এই সুযোগটা সদ্ব্যবহার না করলে তো বোকামো হবে। সুনন্দা দি, আপনি আগে একটু মিষ্টি মুখ করুন। আসলে কি বলুন তো, আমাদের ফুলকিটা না আস্ত একটা পাগলি, ও চট করে মেনে নেবে না। ও যখন প্রয়োজনটা নিজেই বুঝবে তখন ঠিক যোগদান করবে, তার আগে না। বেশ, আমি তাহলে সেই দিনটার অপেক্ষায় রইলাম। আমি বরং তখন মিষ্টি মুখটা করে যাব। আজ আসি। ওমা, কিচ্ছু খাবেন না বুঝি? খাবো তো, নিশ্চয়ই খাবো। সুসংবাদটা পাই, তারপরে সে খেয়ে যাবে। আজ চলি। ফুলকি, রাজি হলে না কেন তুমি?
আরে বাবা, তোমার কাছে তো একটা সুযোগ ছিল সরাসরি জনগণের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করার। ধানু দিদি, তা তো আমি এমনিতেই দাঁড়াতে পারি, কিন্তু তখন লোকজন বলবে যে আমি রাজনীতি করব বলে ম্যাডামের পর্দা ফাঁস করেছি। আর আর তাছাড়া আমি তো একজন খেলোয়াড়, বলো, আমি শুধু শুধু রাজনীতি কেন করতে যাব? আরে বাবা, খেলোয়াড় হয়েছে তাতে কি হয়েছে? দেখো, সুনন্দা সমাজপতি যেমনটি বলছিলেন তেমনটি করলে তোমার ভালোই হতো। এরে ভাই, কিছু বোঝা না ওকে, বল না। আরে বাবা, জনগণের মঙ্গল হবে, তুমি এলে। আরে বাবা, তোমার দাদা কাউকে কিচ্ছু বোঝাতে হবে না, আমরা তো এমনিতেই মানুষের ভালো করব। আর তাছাড়া এই মুহূর্তে আমরা এটাও জানি না যে রাজমহলের লোকজন কি কি সমস্যার মধ্যে আছে। আগে তো ওটা জানতে হবে নাকি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ফুলকি, সুনন্দাদি যে কথাগুলো বলে গেলেন তাতে করে তো আমার চিন্তা ধরে গেল গো। না মানে দেখো, তোমার বিরুদ্ধে শাসক দল ঠিক কি প্ল্যান করছে সেটা তো জানাটা দরকার। ওরা কিন্তু ছেড়ে কথা বলবে না, কোনোভাবেই কিন্তু ওরা চুপচাপ বসে থাকবে না। দেখো ফুলকি, এটা সত্যি কথা, কোনো না কোনো স্ট্র্যাটেজি তো ওরা করবেই, কিন্তু কি স্ট্র্যাটেজি করছে কে জানে। কিছু প্ল্যান করেছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ অখিলেশ বাবু, আপনি একটু সময় দিন, এসে পড়লো বলে। কে? দাদা এসে গেছে, নিয়ে এসো। এসো রুদ্র, এসো এসো। আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল স্যার। দেখুন, রাজনীতি কি অদ্ভুত, ইচ্ছে থাকলে একটা উপায় ঠিকই বের হয়ে যায়, তাই না? অখিলেশ বাবু, এই ছেলেটির নাম রুদ্ররূপ সান্যাল। কাগজে কলমে ইনি কিন্তু মৃত। ফুলকি দাস, ওই মেয়েটির সঙ্গে রুদ্ররূপের রেশারেশি বহুদিনের। নবাবগঞ্জের বঙ্গীয় উপকূল দলের কর্ণধার পল্লব রায়চৌধুরীর জামাই আর ফুলকির নন্দাই। এই রুদ্ররূপী একসময় উপকূল দল টেক ওভার করেছে, কিন্তু দায়িত্ব নিয়ে ফুলকি রুদ্রকে গদিচ্যুত করে ওর স্ত্রী লাবণ্য সান্যালের দলকে ক্ষমতায় এনেছে। আমার মতে এখন যা পরিস্থিতি, এই রুদ্ররূপী পারবে ফুলকিকে রাজমহলে আটকাতে। একে তো নিজের নামে রাখা যাবে না। রুদ্ররূপ সান্যালের নতুন নাম, নতুন পরিচয় সব রেডি আছে। আই সি। বসো রুদ্র। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। আপাতত তোমার একটাই কাজ, যেভাবেই হোক ফুলকি দাসের ভাবমূর্তি নষ্ট করা, যাতে সে কোনোভাবেই আমাদের বিরোধী দলের শক্তি হয়ে না উঠতে পারে। ছেলেটির নাম অভিরূপ সামন্ত। রাজমহলে আশাবরী দেবীর বিরুদ্ধে একসময় রুখে দাঁড়িয়েছে, স্কুল টিচার ছিল। একটা কাগজও বের করেছিল। আশাবরী চৌধুরী বেগতিক বুঝে ছেলেটিকে সেই সময় গুম করে দেয়। রুদ্র, তোমাকে অভিরূপ সামন্ত হয়ে ওই রাজমহলে ফিরতে হবে। অভিরূপ সামন্ত হলো রুদ্ররূপ সান্যালের নতুন নাম। ফুলকি দাসের কনফিডেন্স তোমাকে জিততে হবে। এই ছদ্ম নামে আর ছদ্মবেশে।
তারপর তুমি ফুলকির পাশে পাশে থেকে ওর সব প্ল্যান বানচাল করবে, সরাসরি ওর ক্ষতি করবে। রাজি? রাজি স্যার, রাজি। আসলে কি ফুলকি দাসের প্রত্যেকটা নিঃশ্বাস আমি খুব ভালো করে চিনি। মানে বলতে পারেন যে ফুলকি দাসকে আমি নিজের হাতে তালুর মতো চিনি। আর ফুলকি দাসের ক্ষতি করার কথা আমাকে আলাদা করে বলতে হবে না দুর্জয়বাবু। আপনাদের কাজ হয়ে যাক, নিশ্চিন্তে থাকুন। এরপর শুধু খবর পাবেন পরপর। মধুরেণও সমাপয়াত হয়ে গেছে ভেবেছিলে, তাই তো ফুলকি দাস? রাজকুমারী হয়ে ছড়ি ঘোরাবে ভাবছিলে নিশ্চিন্তে, সুখে শান্তিতে রোহিতের কাঁধে মাথা রেখে একটা সুন্দর শান্তির জীবনের স্বপ্ন দেখছিলে। সরি গো, ভেরি ভেরি সরি। সেটা না হবে না, কারণ রুদ্ররূপ সান্যাল এখনো বেঁচে আছে। আর যেহেতু বেঁচে আছে, তোমার না আছে নিস্তার, না আছে শান্তি। আসছি আমি ফুলকি দাস, আসছি। শুনুন শুনুন শুনুন, এই ঘোষণা রাজমহলের প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য। আমরা জানতে চাই যে আপনারা কেমন আছেন, আপনাদের দিন কেমন কাটছে, কোনো অসুবিধে হচ্ছে কিনা। যদি কোনো অসুবিধে হয় আপনারা আমাদের জানান। সরাসরি জানাতে অসুবিধে হচ্ছে, কোনো সমস্যা নেই, আপনারা একটা কাগজে লিখে আমাদেরকে জানান। আর এই যে এই বাক্সতে যেখানে লেখা আছে কেমন আছো রাজমহল, সেখানে ফেলে দিন আপনারা। আসলে কি বলুন তো, দিনের শেষে আমার একটাই চিন্তা যে আপনারা সবাই ভালো আছেন কিনা। আরেক দিকে দেশ জুড়ে হাওয়া ওঠে, নতুন হাওয়া, জাগরণের নব জোয়ার জাগরু, নব রাজকুমারী মহল ফেলে রাস্তায় নেমেছেন, বিজয় ঘোষণা করছেন। এতদিন তো আমরা রাজপরিবারের থার্ড পার্টি দেখেছি। ঠিক বলেছেন, রাজকুমারী মনে হচ্ছে আলাদা, সবার থেকে আলাদা। শুনুন শুনুন শুনুন, আমরা সবাই জানতে চাই যে আপনারা কেমন আছেন, আপনাদের দিন কেমন কাটছে, আপনাদের কোনো অসুবিধে হচ্ছে কিনা। যদি কোনো অসুবিধে হয় আপনারা আমাদের জানান। আর সরাসরি জানাতে যদি অসুবিধে হয় কোনো চিন্তা নেই, আপনারা আমায় চিঠি লিখুন। আপনারা চিঠি লিখে এই যে এই বাক্সটা দেখতে পাচ্ছেন, এই বাক্সের মধ্যে ফেলে দিন। আশা করি আপনারা সবকিছু বুঝে গিয়েছেন। আপনাদের সমস্যা যতই বড় হোক বা যতই ছোট হোক, আপনারা চিঠি লিখে এই বাক্সে ফেলে দিন। লিখতে কিন্তু কোনো সংকোচ করবেন না, আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। তোমাদের ধরো জেঠিমা, দাও দাও দাও। খুব ভারী গো, এমন করে তো রাজবাড়ি থেকে কেউ কোনোদিন আসেনি। তুমি তো রাজকুমারী নও মা, তুমি তো আমাদের মেয়ে। জেঠিমা একটু ভরসা করো না, তোমাদের আর কোনো কষ্ট আমি হতে দেব না। তোমাদের সব সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমার বাড়ি কোথায় গো? ওই তো, ওটা আমাদের বাড়ি। চলো। এসো। শুনুন শুনুন শুনুন, এই ঘোষণা রাজমহলের প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য। আমরা জানতে চাই যে আপনারা সবাই কেমন আছেন, আপনাদের দিনকাল কেমন কাটছে, আপনাদের কোনো অসুবিধে হচ্ছে কিনা। আপনাদের যদি কোনো অসুবিধে হয় আপনারা আমাদের জানান। সরাসরি বলতে পারছেন না, কোনো চিন্তা নেই,
আপনারা চিঠি লিখুন, আপনারা চিঠি লিখুন আমাদের। চিঠি লিখে আপনারা এই যে আমাদের এখানে একটা বাক্সটা দেখতে পাচ্ছেন, এই বাক্সর মধ্যে ফেলে দিন। আমরা সবাই চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। কোনো ভয় পাওয়ার কিছু নেই, আমরা এক হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। শুনুন শুনুন শুনুন, কেমন আছো রাজমহল? হ্যাঁ, এটাই আমার প্রশ্ন। আপনাদের যার যা সমস্যা একটা কাগজে লিখে এই বক্সে ফেলে দিন, আমরা চেষ্টা করব সেই সমস্যার সমাধান করার। কি ব্যাপার, এখানে সব কি হচ্ছে? আসলে আমরা রাজবাড়ির তরফ থেকে একটা উদ্যোগ নিয়েছি। রাজকুমারী ফুলকি রাজমহলের সকল মানুষের দুঃখ, দুর্দশা এবং কষ্টর ব্যাপারে জানতে চাই। তাই জায়গায় জায়গায় গিয়ে আমরা এরকম বাক্স রাখছি। আপনারা সকলে আমাদের চিঠি লিখে জানাবেন। নিজেদের যা সমস্যা আছে এবার সরাসরি রাজকুমারীকে জানাবেন। তারপর রাজকুমারী নিজে প্রত্যেক কটা সমস্যাকে অ্যাড্রেস করবেন এবং তার সমাধান করার চেষ্টা করবেন। কেমন? বাবা, জীবনে তো এরকম ঘটনা কোনোদিনও শুনিনি। একেবারে সিংহাসন থেকে নেমে এসে প্রজাদের জন্য ভাবনা চিন্তা করছে। বোকা বানানোর জন্য নতুন কোনো ফন্দি ফিকির কিনা কে জানে। তাও তো রাজকুমারী এটুকু ভেবেছে মন্টুদা। ভালো যখন হচ্ছে তখন সমালোচনা করছো কেন? রাজকুমারীকে আমাদের একটা সুযোগ দেওয়া উচিত। রাজমহলে ভালো দিন আসছে। আরে বাবা, হাজার হোক এ মেয়ে তো আর আশাবরী চৌধুরীর মতো 2 নম্বরই নয় যে আমাদের দাবি রেখে নিজের কাজ হাসিল করে যাবে দিনের পর দিন। আদি, কান দিও না। আদিত্যদা, তুমি কেন মন খারাপ করছো? তুমি তো কোনো দোষ করোনি, তাই একদম মন খারাপ করবে না। আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সাহায্য করে মানুষের সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেব। তাই তুমি একদম কষ্ট পাবে না, বুঝতে পেরেছো? সব ভালো হবে এবার।